হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 5, 140 মার্কস। তো বেশি কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাব। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাসগুলো নিয়ে আমরা আলোচনা করছি এতদিন ধরে, বিগত 4টি ক্লাসে। আজকে আলোচনা করছি প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। আলোচনা করব মোটামুটি 5টি রাজবংশ নিয়ে। এই ভিডিওগুলোতে থাকবে, মোটামুটি 2টি ভিডিওতে এগুলো কাভার করব। আচ্ছা, তো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করতে হবে আলেকজান্ডারের মোটামুটি জীবনী। জীবনী না, আলেকজান্ডারের বাংলা আক্রমণটা আসলে কিভাবে হলো। ঠিক আছে, তো শুরু করা যাক। তারপরে আমরা আলোচনা করব বাংলার বিভিন্ন রাজবংশ নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এই যে আলেকজান্ডারের বিষয়টা নিয়ে আমি আলোচনা করি একটু। আলেকজান্ডার হচ্ছে ম্যাসিডোনিয়ার রাজা ফিলিপের পুত্র। আলেকজান্ডারের নাম তো আমরা শুনেছি, যিনি আসলে সারা পৃথিবী জয় করেছিলেন। মাত্র 20-21 বছর বয়সে তিনি এই সিংহাসন আহরণ করেন। মোটামুটি বেশি দিন বাঁচেননি, 32 বছর বয়সে নাকি মৃত্যুবরণ করেছেন, মানে যতটুকু আমি জানি। ঠিক আছে, তো এই এতটুকু বয়সের মধ্যেই তিনি পৃথিবী জয় করে ফেলেছিলেন। ভাবা যায়, সেই গ্রিস থেকে ভারত মহাদেব মানে ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষও জয় করেছিলেন প্রায় কিছুটা। ওকে, তো সরাসরি চলে যাচ্ছে আলেকজান্ডারের কাছে। তো আলেকজান্ডার হচ্ছে কার পুত্র? ফিলিপের পুত্র। পরীক্ষায় আসে যে আলেকজান্ডারের পিতার নাম কি? ফিলিপ। কোথাকার কোন রাজা, মানে কোন দেশের? ম্যাসিডোনিয়া রাজা বা ম্যাসিডোনের রাজা। ম্যাসিডোনিয়ার ডোনিয়ার রাজা, ম্যাসিডোনিয়ার রাজা ফিলিপের পুত্র। ঠিক আছে, তো এই আলেকজান্ডার ভারতে আসেন কখন? ভারতে আসার পূর্বে তিনি কিন্তু কোথায় গিয়েছিলেন? পারস্যে গিয়েছিলেন 330 বিসিতে। আচ্ছা, এখানে বিসি অর্থকে জানেন কেউ? বিসি, বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট। BFORE, বিফোর ক্রাইস্ট। CHRIST, বিফোর ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই তিনি কোথায় এসেছিলেন? পারস্যে এসেছিলেন। মানে পারস্য মানে বর্তমান হচ্ছে ইরানে। তো তারপরে কি এসেছিলেন? 327 খ্রিস্টাব্দে তিনি, খ্রিস্টপূর্বাব্দে মানে বিসিতে, খ্রিস্টপূর্বাব্দ বা বিফোর ক্রাইস্টে তিনি এসেছিলেন ভারতে। তো ভারতে তখন রাজত্ব করছিলেন কে? তক্ষশিলায়। ওই উত্তর পূর্ব, সরি উত্তর পশ্চিম ভারত দিয়ে আসতে হয়, মানে পাকিস্তানের ওই জায়গাটা দিয়ে, উত্তর পশ্চিম ভারত যেটাকে আমরা বলি, ওই জায়গাটিতে আসতে হয়। ওই জায়গাটাতে তখন তক্ষশিলা, ওই জায়গাটা পার হয়ে তক্ষশিলায় তখন রাজত্ব করছিলেন কে? অম্বি। অম্ভি। এই যে অম্ভিকে পরাজিত করে, অম্ভি তার বশ্যতা স্বীকার করেছিল আলেকজান্ডারের। অম্ভিকে পরাজিত করে তিনি ভারতে প্রবেশ করেন এবং রাজা পুরুর সাথেও যুদ্ধ করে পুরুকে পরাজিত করেন। ঠিক আছে, এই যে পুরুকে পরাজিত করে আলেকজান্ডার বলেছিলেন যে রাজা পুরু, তুমি আমার থেকে কি ব্যবহার আশা করো? পুরু তখন তাকে সাহসিকতার সাথে বলেছিল, একজন রাজা আর একজন রাজার সাথে যেরূপ ব্যবহার করে, আমি সেরূপ ব্যবহারটাই আশা করি আপনার কাছে। এই যে কথা, সাহসিকতার সাথে যে জবাব দেওয়ার ফলে আলেকজান্ডার অনেক খুশি হয়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তাহলে পুরুকে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। আলেকজান্ডার কিন্তু বাংলা পর্যন্ত আসেননি, কারণ ওই সময় রাজশাহীর ওই যে বরেন্দ্রী অঞ্চলটাতে, বা এটাকে যদি আমরা বলি কি, রাজশাহী বরেন্দ্রী অঞ্চল, এই যে গঙ্গা ও ভাগীরথী, এই যে এদিকে যদি এটা যদি রাজশাহী হয়, তাহলে এই যে পদ্মা নদী এদিকে প্রবেশ করলো এবং এই যে ভাগীরথী নদী এইদিকে প্রবেশ। এই যে গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা, ও এই যে ভাগীরথী নদীর, এই যে ভাগীরথী, ভাগীরথী নদীর এই অংশ মাঝখানেটাতে, এটা হচ্ছে গঙ্গারই ওই রাজ্য। এই গঙ্গারই ওই রাজ্যের ভয়ে কিন্তু আবার আলেকজান্ডার বাংলায় প্রবেশ করেননি। ঠিক আছে, এখান থেকে তিনি চলে গিয়েছিলেন আবার পারেশ্বরের দিকে। ঠিক আছে, তো কি হয়েছিল বিষয়টা, যে আলেকজান্ডার বাংলায় প্রবেশ করেননি কেন? এই যে গঙ্গারিডয় রাজ্যের ভয়েই তারা বাংলায় প্রবেশ করেননি, মানে আলেকজান্ডার। ঠিক আছে, তার সেনাপতির একজন নাম ছিল, তার বিশ্বস্ত সেনাপতি সেলুকাস। পরীক্ষায় প্রশ্ন আসে, সেলুকাস পুরুষ না নারী? সেলুকাস হচ্ছে নারী সেনাপতি। ঠিক আছে, তিনি হচ্ছে সিরিয়ায়, পরবর্তীতে তিনি এই যে ভারতে যখন পরাজিত হয়ে যায় চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে, তারপরে কিন্তু তিনি সিরিয়ায় গিয়ে শাসন ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, মানে সিরিয়ায় রাজত্ব করেন আর কি। তো
আলেকজান্ডারের সেনাপতির নাম বললাম নারী, সেলুকাস। ঠিক আছে। তো এরপরে আলেকজান্ডারের মৃত্যু হয় 323 বিসিতে ব্যাবিলনে। এইটুকু মনে রাখলেই enough, এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে পুরুষ সাথে যে একটি যুদ্ধ হলো, এই যুদ্ধটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ। এটা কিন্তু পরীক্ষা আসে, রাজা পুরুষ সাথে আলেকজান্ডারের কোন যুদ্ধ হয়? হিদাসপিস বা ঝিলামের যুদ্ধে পুরো কিন্তু পরাজিত হয়ে যায় আলেকজান্ডারের কাছে। ঠিক আছে। তো আলেকজান্ডার থেকে আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আলেকজান্ডারের গুরুকে। আলেকজান্ডারের গুরু হচ্ছে এরিস্টটল। ঠিক আছে, আলেকজান্ডারের গুরু হচ্ছে এরিস্টটল। এরিস্টটল আলেকজান্ডার। তাহলে এখান থেকে আরেকটু আমরা পড়ে নাই, যে এরিস্টটলের গুরু হচ্ছে প্লেটো, আর প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস। ঠিক আছে। এই যে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার, এই বিষয়টা একটু সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকবার যদি বলি আমি, আলেকজান্ডার হচ্ছে রাজা, ফিলিপের পুত্র। কোন রাজা? কোথাকার রাজা? ম্যাসিডোনিয়ার রাজা। তিনি 330 বিসিতে মানে খ্রিস্টপূর্বাব্দে বিফোর ক্রাইস্টে পারস্যে এসেছিলেন, মানে পারস্যের জয়লাভ করেন। এবং 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসে রাজা অম্বিকে, তক্ষশিলা রাজা অম্বিকে পরাজিত করেন। এবং তারপরে এই যে পুরুর সাথে যুদ্ধ হয়, হিদাসপিস বা ঝিলামের যুদ্ধে পুরুকে পরাজিত করে তার রাজ্যটি আবার তাকে ফিরিয়ে দেন। ঠিক আছে। এবং তিনি গঙ্গারিডাই মানে বাংলায় প্রবেশ করেননি কেন? এই যে গঙ্গারিডা রাজ্যের ভয়ে কিন্তু তিনি বাংলায় প্রবেশ করেন। ওই সময় গঙ্গারিডার রাজ্যটি ছিল একটি বিশাল একটা সাম্রাজ্য, মানে বিশাল মানে শক্তিশালী একটা সাম্রাজ্য, এর ভয়ে কিন্তু তিনি প্রবেশ করেননি। তো সেলিউকাস হচ্ছে তার একজন নারী সেনাপতি। এবং 323 খ্রিস্টপূর্বাব্দ বিসিতে তিনি কি করেন? তিনি মৃত্যুবরণ করেন কোথায়? ব্যাবিলনে। ওকে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি বাংলার বিভিন্ন রাজবংশ। বাংলার বিভিন্ন রাজবংশ নিয়ে এবার আলোচনা করব। ঠিক আছে। বাংলার বিভিন্ন রাজবংশ আমরা মোটা দাগে আলোচনা করব। ঠিক আছে। এই যে বাংলার বিভিন্ন রাজবংশটাকে দেখানোর জন্য আমি একটা কি করেছি, একটা রেখা এঁকেছি, লাইন এঁকেছি, তাহলে খুব সুবিধা হবে বাংলার বিভিন্ন রাজবংশ পড়ার ক্ষেত্রে। কারণ অনেক সময় কি হয়, মনে থাকে না সালগুলো, যে আসলে মৌর্য শাসন আগে না গুপ্ত শাসন আগে, বা গুপ্ত রাজবংশ আগে। ঠিক আছে, না পাল আগে না সেন আগে, শশাঙ্ক আগে না মৌর্য আগে বা গুপ্ত আগে। এই ব্যাপারগুলো হয়, যারা মানে ইতিহাস নিয়ে পড়েও তবু এই ব্যাপারগুলো হয়, একটু কনফিউজড হয়ে যায় মানুষজন। ঠিক আছে, স্টুডেন্টসরা। আচ্ছা, সেজন্য আমি একটু কি করেছি, লাইন এঁকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মনে রাখবো। আচ্ছা, এখানে আমরা কি করি, লাইনে সাধারণত কি যদি রেখা আঁকি তাহলে কি শূন্য ধরি না? যে এখানে আমি শূন্য ধরলাম, এদিকে একটু জায়গা লাগবে জন্য আমি এখানে শূন্য ধরেছি। ঠিক আছে, এখানে আমি শূন্য, এদিকে প্লাস যায়, এদিকে মাইনাস আসে। ঠিক আছে। তো এই যে জিরোতে হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম। এই যে এই সালে ধরুন যে যীশু খ্রিস্টের জন্ম এই সালেই হবে, হয়েছে। তো যীশু খ্রিস্টের জন্মের আগে এটাকে আমরা বলি বিসি, বিফোর ক্রাইস্ট। যীশু খ্রিস্টের জন্মের আগেই, BFOR, বিফোর ক্রাইস্ট, CHRIST, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে। এটাকে বলে আমি এডি বা আনো ডোমিনাই, বা অ্যানো ডোমিনি দুইভাবে বলা যায়। ঠিক আছে, অ্যানো ডোমিনি বা অ্যানো ডোমিনাই, বিফোর ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের পরে। তো যীশু খ্রিস্টের জন্মের আগে কি এসেছিল? আলেকজান্ডার এসেছিল, আমি পড়েছি এর আগের পার্টটাতেই। তো কত সালের দিকে? 330 খ্রিস্টপূর্বাব্দ, 327 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, এখানে আমরা পড়বো 321 খ্রিস্টপূর্বাব্দে একটা শাসন ব্যবস্থা ছিল বাংলায় তথা ভারতবর্ষে, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, একমাত্র সাম্রাজ্য যীশু খ্রিস্টের জন্মের আগেই, মৌর্য সাম্রাজ্য। এই যে যীশু খ্রিস্টের জন্মের আগে 321 বিসিতে ক্ষমতা লাভ করে। ঠিক আছে। তারপরে 320-এ মৌর্য পরে চলে আসে গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত সাম্রাজ্য। ঠিক আছে। তারপরে গুপ্তর পরে আসে শশাঙ্ক।
শশাঙ্ক প্রায় 594 খ্রিস্টাব্দ মানে সালের দিকে, মানে খ্রিস্টাব্দের দিকে। তারপরে শশাঙ্কের পরে আসে পালরা, পাল 756 দিকে, 756-তে গোপাল রাজস্ব মানে রাজসিংহাসন আহরণ করেন। তারপরে পালদের পরে আসে সেনরা 1098 দিকে, ঠিক আছে। সে যখন বিজয় সেন যখন মদন পালকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেন, তখন থেকে পাল সাম্রাজ্যের সূচনা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে কোথায়, এই যে এই জায়গাটাতে 0 খ্রিস্টপূর্বাব্দে, মানে যে 0 খ্রিস্টাব্দ, মানে যীশু খ্রিস্টের জন্ম যেখানে, এটাকে বলছি, এটাকে আমরা 0 ধরছি। তার আগে হচ্ছে বিফোর ক্রাইস্ট মানে বিসি 321 বিসিতে, মানে মৌর্য সাম্রাজ্য তখন কি হয়, গোড়াপত্তন হয়। তো তারপরে যীশু খ্রিস্টের জন্মের পরে যে ভারতবর্ষে যে একটা সাম্রাজ্য গঠন গড়ে ওঠে, জয়লাভ করে, সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের পরে শশাঙ্ক, শশাঙ্কের পরে পাল, পালদের পরে সেন। এই যে, তাহলে এটাই হলো বাংলায় বিভিন্ন রাজবংশ। এই রাজবংশগুলো নিয়েই আমরা পড়বো আজকের ক্লাসে, ঠিক আছে। তো দেখা যাক। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে বাংলার বিভিন্ন রাজবংশ, সেটা হচ্ছে কি, হচ্ছে 321 থেকে 321 বিসি থেকে 321 বিসি থেকে 1204 এডি পর্যন্ত পড়বো, ঠিক আছে। এডি মানে অ্যানো ডোমিনাই বা অ্যানো ডোমিনি, ঠিক আছে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা দেখব মৌর্য সাম্রাজ্য সম্পর্কে। তো মৌর্য সাম্রাজ্য 321 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতা লাভ করে বা ক্ষমতা যায়, এবং 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তারা কি করে, শাসন ক্ষমতা চালায়। মোট হচ্ছে 100 মোটামুটি 37 বছর, ঠিক আছে। মৌর্য সাম্রাজ্য স্থায়ী ছিল কত বছর, 137 বছর। তো মৌর্য সাম্রাজ্যের ব্যবস্থা আজকে দেখবো পুরোপুরি। এই কিছু বিষয় কিছু আমি কি নোটস লিখে রেখেছি, ঠিক আছে। এগুলো বাদে আরো অনেকগুলো পড়তে হবে। সেগুলো হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। এটা আমরা অনেকেই জানি, কি, চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি হচ্ছে ভারতীয় উপমহাদেশের বা সারা ভারতবর্ষের সর্বপ্রথম সম্রাট, এবং মৌর্য সাম্রাজ্য হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, এবং তিনি হচ্ছেন প্রথম সম্রাট বা প্রথম রাজা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। 321 খ্রিস্টাব্দে তিনি কি করেন, এই যে নন্দ রাজবংশকে পরাজিত করে, নন্দ রাজবংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। যে নন্দ রাজবংশের শেষ রাজা হচ্ছে রাজা ধননন্দকে পরাজিত করে তিনি মগধ তথা সারা ভারতের কি হয়, অধিপতি হন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই বিষয়টুকু শুধু মনে রাখতে হবে। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, তো চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্যে এই কাজটা করেছিলেন, রাজা ধননন্দকে পরাজিত করেছিলেন। তার একজন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা কূটনীতিবিদ ছিলেন, তার নাম হচ্ছে চাণক্য। তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই যে তার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং কে, কূটনীতিবিদ চাণক্য। তার অনেকগুলো নাম, তার হচ্ছে কৌটিল্য বলা হয় তাকে, বা বিষ্ণুগুপ্ত বলা হয়, 3টা নাম, ঠিক আছে। তো তার একটা গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র, খুব একটা বিখ্যাত একটা বই অর্থশাস্ত্রটা, পরীক্ষায় এসেছে। অর্থশাস্ত্র কে লিখেছে, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত বা চাণক্য, ঠিক আছে। এটা হচ্ছে, এই গ্রন্থ হচ্ছে 15টি খণ্ড আছে। গ্রন্থটিতে কতটি খণ্ড, 15টি খণ্ড। তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন একটি রাষ্ট্রের উপাদান হচ্ছে কয়টি, রাষ্ট্রের উপাদান হচ্ছে 7টি, ঠিক আছে। তার একটি বিখ্যাত কোট এই গ্রন্থের, সেটা হচ্ছে মাই ইনিমিস, enemy is my friend, আমার শত্রু আমার বন্ধু, ঠিক আছে। খুব একটা বিখ্যাত নোট, তার একটা উদ্ধৃতি যে আমার শত্রু যে, তার যে শত্রু
ওই শত্রুটাই হচ্ছে আমার বন্ধু হবে। ঠিক আছে, খুব একটা বিখ্যাত একটা তার লেখা, মানে তার কোড একটা। তো এখানে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে তাহলে কি ভারতের প্রথম সম্রাট, প্রথম রাজা, এবং তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সারা ভারতকে একত্রিত করে। ঠিক আছে, এবং এখানে কয়েকটা কোটস কি নোটস লিখে রেখেছে। তো সঞ্চারা, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে পাওয়া যায় সঞ্চারা। কৌটিল্য ছিল কূটনীতিবিদ। তিনি কি করতেন, এই যে সঞ্চারা হচ্ছে গুপ্তচর, এই যে মৌর্য সাম্রাজ্য গুপ্তচরদের বলা হতো সঞ্চারা। যে সঞ্চারা দেয়, সঞ্চারা হচ্ছে নারী গুপ্তচর। ঠিক আছে, তো কৌটিল্য অনেক কূট বুদ্ধি দিয়েই আসলে মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজসিংহাসনে বসিয়েছিলেন। তিনি সেজন্য কি করেছিলেন, সঞ্চারে নারী গুপ্তচর নিয়োগ করেছিলেন, এবং যারা অন্যান্য গুপ্তচর ছিল পুরুষ গুপ্তচর, রাষ্ট্রীয় গুপ্তচর, তাদেরকে বলা হতো মৌগুলা, আর সঞ্চার হচ্ছে নারী গুপ্তচর। তো এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আসলে কোথায় পাবো আমরা? সিংহলে একটা দুইটা বৌদ্ধ গ্রন্থ আছে, সেটা হচ্ছে দীপবংশ ও মহাবংশ। এই দুইটা গ্রন্থ থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস পেয়ে থাকি। পরীক্ষা আসতে পারে যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আমরা কোন গ্রন্থ থেকে পাবো। দীপবংশ মহাবংশ, এটা হচ্ছে বৌদ্ধদের সিংহলি ভাষায় লেখা, শ্রীলঙ্কান ভাষায়। আচ্ছা, এই যে মৌর্য সাম্রাজ্যের অনেকগুলো নগরীর কথা আমরা জানি, তার মধ্যে একটা লিখে রেখেছি আমি কৌশাম্বী, তারপরে তক্ষশিলা, তারপরে পুণ্ড্রনগর, তারপরে উজ্জয়িনী, পাটলিপুত্র। ঠিক আছে, এই যে বিখ্যাত সব নগরগুলা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে বা ফাইভে বোর্ডে এগুলো পরীক্ষায় ধরতে পারে। তো তাম্রলিপ্তি ছিল সেই সময় একটা বিখ্যাত বন্দর। ঠিক আছে, মৌর্য যুগের একটা বিখ্যাত বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্তি। ক্লিয়ার? তো এই বিষয়গুলো তো আর দ্বিতীয়বার বলার দরকার নেই, এগুলো দ্বিতীয়বার বলার দরকার নেই। তো আর যে বিষয়টি বলার দরকার সেটা হচ্ছে এই সময় রাজধানী কে ছিল। এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। ঠিক আছে, এবং তারা যে বাংলা দখল করেছিল, বাংলা রাজধানী ছিল পুণ্ড্রনগর, যেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, এবং বাংলা দখল করেছিল, বাংলা একটা প্রদেশ হিসেবে ছিল, তো এই প্রদেশের রাজধানী হচ্ছে পুণ্ড্রনগর। এটা কার সময় দখল হয়েছিল? এটা বাংলা দখল হয়েছিল, উত্তর বাংলা দখল করেছিল সম্রাট অশোক, তৃতীয় রাজা। এই যে মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় হচ্ছে বিন্দুসার, তৃতীয় হচ্ছে সম্রাট অশোক। ঠিক আছে, তো এখানে মেশানোর আগে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে কি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং এর যে শ্রেষ্ঠ শাসক হচ্ছে অশোক। এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক অশোক। কোনো কোনো বইয়ে আবার চন্দ্রগুপ্ত মৌর্য দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় আসবে দিব অশোক। এবং শেষ যে সম্রাট তার নাম হচ্ছে বৃহদ্রথ। তাহলে মৌর্য বংশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক, এবং শেষ সম্রাট হচ্ছে বৃহদ্রথ। এই বিষয়টা মনে রাখতে হবে, শেষ সম্রাটকে বৃহদ্রথ। ঠিক আছে, এই যুগে কিন্তু আরেকটি নিদর্শন আছে, সেটা হচ্ছে মহাস্থানগড় ব্রাহ্মলিপি। মহাস্থানগড় ব্রাহ্মীলিপি হচ্ছে এ যুগের নিদর্শন। মহাস্থানগড় ব্রাহ্মীলিপি হচ্ছে গুপ্ত যুগের নিদর্শন। ঠিক আছে, সরি, মৌর্য যুগের নিদর্শন, এটা কিন্তু মনে রাখতে হবে। মহাস্থানগড় ব্রাহ্মীলিপি হচ্ছে কোন যুগের নিদর্শন? মৌর্য যুগের নিদর্শন। ওকে, এখন অশোক নিয়ে আলোচনা করব। অশোক নিয়ে আলোচনা করার পূর্বে চন্দ্রগুপ্ত মৌর্যের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে তিনি হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। ঠিক আছে, এবং এই যে পাকিস্তানের কিছু কিছু অঞ্চল, যেমন তক্ষশিলা, কাবুল, কান্দাহার, ওই আফগানিস্তানের ওই দিকটা তার কাছ থেকে দখল করে নেন। ঠিক আছে, সেলুকাসকে পরাজিত করেন এবং তাকে সিরিয়া অঞ্চলে বিতাড়িত করেন এই যে গ্রিকদের। তো এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে, এই সময় কিন্তু সেলুকাসের যে দূত বা রাষ্ট্রদূত ছিল মেগাস্থিনিস। তিনি যে ভারত সম্পর্কে একটা গ্রন্থ লেখেন, এই গ্রন্থটার নাম হচ্ছে ইন্ডিকা। এটা কিন্তু পরীক্ষায় আসে। তো সেলুকাসের একটা রাষ্ট্রদূত ছিল মেগাস্থিনিস, তিনি ভারত সম্পর্কে একটা গ্রন্থ লেখেন, সেটা হচ্ছে ইন্ডিকা। তিনি ভারতে এসে এই যে পাটলিপুত্রে ছিলেন, মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে কিন্তু দীর্ঘদিন ছিলেন, এবং এখানে এসে তিনি ইন্ডিকা নামে একটি ভারত সম্পর্কে গ্রন্থ লেখেন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এগুলো মোটামুটি চন্দ্রগুপ্ত মৌর্য শেষ। মানে অশোক মোটামুটি 273 খ্রিস্টপূর্বাব্দে
ক্ষমতায় আসেন এবং 223-এর দিকে কি হয় ক্ষমতা মানে মৃত্যুবরণ করেন আর কি। তো অশোক হলো মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক। দ্বিতীয় হচ্ছে কি বিন্দুসার, ঠিক আছে, এটা পরীক্ষা আসে। দ্বিতীয় হচ্ছে অশোকের সময় কলিঙ্গ যুদ্ধ হয়। এই যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখেই তিনি কি করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার একটা নীতি নেন। তিনি আমোদ প্রমোদ, গান বাজনা, তারপর বিহার যাত্রা, ঠিক আছে, এগুলোকে নিষিদ্ধ করেন এবং জীবহত্যাও তিনি নিষিদ্ধ করেন। ধম্ম নামে তিনি ধর্ম প্রচার করতে থাকেন এই অশোক, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা মোটামুটি কোনো বই আছে 260-61 খ্রিস্টপূর্বাব্দ বা কোথাও আছে 265 খ্রিস্টপূর্বাব্দের দিকে কি হয়, কলিঙ্গ যুদ্ধটা হয়। প্রায় 1 লাখ লোক মারা যায়, 1 লাখ, সেই সময়ে 1 লাখ মানুষ মারা যায়। এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি কি করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি কিন্তু আগে কে ছিলেন, শিবের উপাসক ছিলেন, শৈব ছিলেন। অশোক কিন্তু আগে ছিলেন শৈব। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে কি করে, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ। আচ্ছা, এই মৌর্য সম্রাট অশোকের সময় প্রশাসনিক যে প্রদেশগুলো ছিল এগুলোকে বলা হতো রাজুক। প্রশাসনিক প্রদেশগুলোকে কি বলা হতো, রাজুক বলা হতো, ঠিক আছে, এবং সেটা কিন্তু আসে পরীক্ষায়। তো এখানে আর তেমন কিছু পড়ার মতো নেই। আরেকটি বিষয় আছে যে তিনি অহিংসার নীতি গ্রহণ করেছিলেন, এটা তো বললাম। আচ্ছা, তার একটা যে অশোক স্তম্ভ আছে, ভারতের জাতীয় প্রতীক, সেটাকে আমরা কি বলি, অশোক স্তম্ভ বলি। এটা হচ্ছে অহিংসার প্রতীক। এটা 4টি সিংহের মাথা থাকে, ঠিক আছে, 4টা বা 3টা বোধ হয়, 4টি মেবি। এটা পড়তে হবে, এইটুকু এখান থেকে তেমন কিছু নাই। তো অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রথম শাসক আর অশোক হচ্ছে শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। এবার আলোচনা করবো গুপ্ত সাম্রাজ্য নিয়ে। এই যে গুপ্ত সাম্রাজ্য রাজত্ব করেছিল 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 4th শতক থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত। তো গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তাই সেদিন কি উপাধি নিয়েছিলেন, মহারাজা ধীরাজ। এই যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, আর এই যে মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত নিয়েছিলেন কি, মহারাজাধিরাজ উপাধি। শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেন এবং তারপরে যে রাজা হন প্রথম চন্দ্রগুপ্ত, তিনি কি উপাধি নিয়েছিলেন, মহারাজাধিরাজ, ঠিক আছে। তো এই সময়ে এই যে গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক যে পদ ছিল উপরিক হচ্ছে কি প্রশাসনিক পদ, উপরয়সকেরি আর কর উপরিক। তো গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলোকে বলা হতো ভক্তি, এই যে প্রাদেশিক যে পদগুলো ছিল এগুলো হচ্ছে কি পদগুলো, সাম্রাজ্যের যে কি থাকে পদ পদবি থাকে না, এগুলো বলতো উপরিক। এবং এই সাম্রাজ্যকে প্রদেশগুলোকে বলতো ভক্তি বলতে 2টা ভাগে বিভক্ত, বিষয় বিধি ও গ্রাম। যে প্রদেশগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এই সময় ফাহিয়ান এসেছিল, চীনা পরিব্রাজক ফাহিয়ান বাংলা এসেছিল। তো এই গুপ্ত সাম্রাজ্যের সময় নবরত্ন বলে 9 জন গুণী ব্যক্তির নাম পাই আমরা, ঠিক আছে। এগুলো নিয়ে আলোচনা করবো, বলে রাখলাম আমি আগেই। আর গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত, আর শেষ শাসক হচ্ছে ভানুগুপ্ত, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা মৌর্য সাম্রাজ্যেরও পড়েছি। প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ শাসক অশোক এবং শেষ শাসক বৃহদ্রথ, ঠিক আছে। এই যে তাহলে গুপ্ত সাম্রাজ্য হচ্ছে 320 থেকে 550 AD। মহারাজাধিরাজ শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত উপরে ছিল প্রশাসনিক পদ। ফাহিয়ান এসেছিলেন এই সময় বাংলায়, মানে এই গুপ্ত সাম্রাজ্যে এসেছিলেন। নবরত্ন ছিল 9 জন, শিল্পকলায় যারা অনেক জ্ঞানী গুণী। এবং এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যকে। প্রাচীন ভারতের ভারতীয় স্বর্ণযুগ কাকে বলা হয়, এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় প্রাচীন ভারতীয়দের জন্য স্বর্ণযুগ বা ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যকে, ঠিক আছে। কেন বলা হয়, কারণ এই সময়ে শিল্প, কলা, সাহিত্য, স্থাপত্য সবগুলোরই একদম চরম বিকাশ ঘটেছিল প্রাচীন ভারতে,
এই জন্য কিন্তু এই যুগটাকে বলা হয়, গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় কি, ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ। ঠিক আছে, এখন আলোচনা করবো সমুদ্রগুপ্ত নিয়ে। সমুদ্রগুপ্তকে নিয়ে আলোচনা করব। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন বলা হয়। কে বলেন? ঐতিহাসিক A.V. স্মিথ বলেন কি ভারতের তাকে বলা হয় কি ভারতের নেপোলিয়ন বলা হয়। এই যে A.V. স্মিথ, ঐতিহাসিক A.V. স্মিথ ভারতের নেপোলিয়ন বলা হয়, কারণ তিনি ছিলেন অপরাজিত। তার রণপাণ্ডিত্যের জন্য তাকে ঐতিহাসিক A.V. স্মিথ ভারতের নেপোলিয়ন উপাধি দেন। ঠিক আছে, তিনি প্রথম বাংলা জয় করে এর নাম দেন পুণ্ড্রনগর। পুণ্ড্রনগর এর রাজধানী করেন, প্রথম বাংলা জয় করেন। এবং তিনি কাব্য বা রচনা করতেন। তিনি কাব্য রচনা করতেন জন্য ওনাকে নাম দেওয়া হচ্ছে কথিরাজ। ঠিক আছে, কাব্য রচনা করার জন্য সমুদ্রগুপ্তকে বলা হতো কথিরাজ। এবং তিনি বাংলায় যে বাংলা দখল করে রাজধানী দিয়েছিলেন পুণ্ড্রনগর। তার রাজসভায় একজন কবি ছিলেন হরিসেন। ঠিক আছে, হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। হরিসেন কি করে? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এই যে সমুদ্রগুপ্তের সময়। তার সময় একজন রাজকবি ছিলেন কি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এটা কিন্তু পরীক্ষা আসে। হরিসেন এলাহাবাদ প্রশস্তি কার সময় রচনা করেন? সমুদ্রগুপ্তের সময়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কালিদাস এই সময় কি করেন? গুপ্ত যুগে তো কালিদাস ছিলেন, তো কালিদাস একটা কাব্য আছে রঘুবংশ। উনি রঘুবংশের নায়ক ছিলেন সমুদ্রগুপ্ত। এই রঘুবংশ কাব্য এবং নাটকের নায়ক হচ্ছে কে? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। তার রণপাণ্ডিত্যের জন্য A.V. স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন উপাধি দেন। এবং তিনি কাব্য রচনা করতেন জন্য, কাব্য রসিক ছিলেন জন্য তাকে কথিরাজ উপাধি দেওয়া হয়। তিনি বাংলা জয় করে এর রাজধানী নাম দেন কি পুণ্ড্রনগর, বা পুণ্ড্রনগর তার রাজধানী হয়। তার রাজসভায় একজন কবি ছিলেন হরিসেন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এবং কালিদাস ছিল এই সময়। কালিদাস তারপরে কালিদাস ছিল। কালিদাস হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কালিদাস রঘুবংশ কাব্যটা রচনা করেন। এটাতে নায়ক ছিলেন সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছে। এবার আলোচনা করব দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে। ঠিক আছে, তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত অনেকগুলো উপাধি নিয়েছিলেন। বীর সিংহ, সিংহবীর, বীর বিক্রম। ঠিক আছে, এরকম অনেকগুলো উপাধি তিনি নিয়েছিলেন। এই যে সিংহবীর, বীর বিক্রম, বিক্রমশীল। ঠিক আছে, এরকম অনেক উপাধি তিনি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা মনে রাখতে হবে যে অনেকগুলো উপাধি। সমুদ্রগুপ্ত কিন্তু কোনো উপাধি নেন নাই, তাকে বলা হয়তো ভারতের নেপোলিয়ন। আর একজনকে তিনি একজন হচ্ছেন এই যে উপাধি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে তার কেউ নাই, তো খুবই সহজেই মনে থাকবে। ঠিক আছে, তো তার সময় যে নবরত্ন ছিল 9 জন কবি সাহিত্যিক, তার মধ্যে 4 জনের নাম আমি লিখে দিয়েছি। আরেকজন হচ্ছে বিষ্ণু শর্মা। ঠিক আছে, আরেকজন হচ্ছে কি বিষ্ণু শর্মা। এই 9 জনের মধ্যে কালিদাস ছিলেন অন্যতম। কালিদাস অনেকগুলো নাটক কাব্য রচনা করেছেন। তার মধ্যে হচ্ছে ঋতুসংহার, তারপর হচ্ছে রঘুবংশ। এই যে কালিদাস, মহাকবি কালিদাস আমরা তাকে চিনি। তারপর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, এটা কিন্তু আসে পরীক্ষা। অভিজ্ঞান শকুন্তলম এটি কার লেখা? অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? ঠিক আছে, মেঘদূত কুমার সম্ভব। মেঘদূত কুমার সম্ভব। এই যে মোটামুটি 5টি নাটক, মানে 5টি কাব্য নাটক, মানে তিনি 5টি, মোটামুটি আরও আছে, কিন্তু এই 5টি হচ্ছে বিখ্যাত কাব্য নাটক রচনা করেন। ঠিক আছে, হচ্ছে ঋতুসংহার, রঘুবংশ, এটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, এটা হচ্ছে মেঘদূত, আর এটা হচ্ছে কুমার সম্ভব। ঠিক আছে, হচ্ছে অমর সিংহ, হচ্ছে কালিদাস গেছে
একজন অমর সিংহ হচ্ছে 2 নম্বরে। অমর সিংহ হচ্ছে অভিধান রচয়িতা, প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান রচয়িতা হচ্ছে কে? অমর সিংহ। অমর সিংহর অভিধান গ্রন্থটা হচ্ছে অমর কোষ। পরীক্ষা এসেছে অমর কোষ কার লেখা? অমর সিংহ। এই যে অমর, অমর সহজে মনে থাকে। তারপরে হচ্ছে কি বরাহমিহির। বরাহ, বরাহমিহির হচ্ছে প্রাচীন ভারতের জ্যোতির্বিদ। তিনি কি রচনা করেন? বৃহৎ সংহিতা। এই যে বতে বরাহমিহির, বতে বৃহৎ সংহিতা, খুব সহজে মনে থাকে। তো প্রাচীন ভারতের জ্যোতির্বিদ হচ্ছে কে? শ্রেষ্ঠ জ্যোতির্বিদ হচ্ছে বরাহমিহির, বৃহৎ সংহিতা। এই যে আর্যভট্ট, শ্রেষ্ঠ গণিতবিদ। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিতবিদ হচ্ছে আর্যভট্ট। তিনি লিখেছেন আর্য সিদ্ধান্ত। তিনি আহ্নিক ও বার্ষিক গতি প্রথম নির্ণয় করেন। কি করেন? আহ্নিক গতি ও বার্ষিক গতি নির্ণয় করেন প্রথম। আহ্নিক ও বার্ষিক গতি, আহ্নিক ও বার্ষিক গতি প্রথম নির্ণয় করেন কে? আর্যভট্ট। ঠিক আছে। তো এই 4 জনের নাম পড়লেই হয়ে যাবে। এটা কার সময়ে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। নবরত্নের মধ্যে 4 জন, এই ক্যাটাগরি বিষ্ণু শর্মা সহ 5 জনের নাম জানলেই হয়ে গেল। এবং কারা কি রচনা করেছেন এটা একটু স্পষ্ট করে জেনে নিলেই হয়ে গেল, মানে তেমন কিছু আর নেই। আচ্ছা, তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় রাজধানীতে কোথায় ছিল? পাটলিপুত্রই ছিল, মানে গুপ্ত সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র ছিল। এবং এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এসে কি করলেন? দ্বিতীয় একটা রাজধানী স্থাপন করলেন, সেটার নাম হলো উজ্জয়িনী। দ্বিতীয় রাজধানী স্থাপন করলেন কোথায়? উজ্জয়িনীতে। ঠিক আছে। তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আবার কে আসে? ফাহিয়ানও আসে। ঠিক আছে, ফাহিয়ান, ফোকো কিং। এই যে ফাহিয়ান আসে, ফাহিয়ান তার বন্ধুরা। এগিয়ে হচ্ছে কে? চীনা একজন পর্যটক। চীনা পর্যটক কে আসেন? বাংলায় আসেন বা ভারতে আসেন। ফো কুও কিং, ফো কুও কিং। ফো কুও কিং কার লেখা? এটা কিন্তু পরীক্ষা আসে। ফো কুও কিং কার লেখা? চীনা পর্যটক ফাহিয়ানের লেখা। কার সময় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। বা কোন সাম্রাজ্যের সময়ে আসেন ভারতে? এই যে গুপ্ত সাম্রাজ্যের সময়, এটা খুব সহজে মনে রাখা যায়। তো মেহরাওয়ালি লৌহ স্তম্ভলিপি, এটা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের লেখা। বা কোন রাজবংশের সময়ে মেহরাওয়ালি লৌহ স্তম্ভলিপি আবিষ্কৃত হয়, বা কারা এটি স্থাপন করেন বা লিখেন? মেহরাওয়ালি লৌহ স্তম্ভলিপি হচ্ছে গুপ্ত যুগের নিদর্শন। হচ্ছে গুপ্ত যুগের পবিত্র স্থান দুটি হচ্ছে মৃগস্থমান ও মৃগশিখ বন। গুপ্ত সাম্রাজ্যের দুটি পবিত্র স্থান হচ্ছে মৃগস্থমান ও মৃগশিখা বন। আচ্ছা, এই সময়ে মহারাষ্ট্রের কিছু গুহা চিত্র নির্মিত হয়। সেটা হচ্ছে কি? দুটি। এটা হচ্ছে, একটা হচ্ছে ইলোরা গুহা এবং একটা হচ্ছে অজন্তা গুহা। এই গুহাতে বৌদ্ধদেবের মূর্তি অঙ্কিত হয়। ঠিক আছে, এই দুইটা গুহাতে মহারাষ্ট্রে। আচ্ছা, চতুরঙ্গ জিনিসটা কি? এই সময় চতুরঙ্গ লিখে রেখেছি। চতুরঙ্গ হচ্ছে দাবা খেলাকে বোঝায়। এই যে গুপ্ত যুগেই কিভাবে প্রচলন হয়? দাবা খেলার প্রচলন হয় সর্বপ্রথম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই সময় বৌদ্ধ ও জৈন ধর্মের প্রসার লাভ করে, প্রসার লাভ করে। এই যে এই সময় যদিও গুপ্তরা কি ছিল? সনাতন ধর্মাবলম্বী হিন্দু। তারা নিজেদের পাঞ্জাবের জাট বংশীয় হিসেবে মনে করতেন এবং নিজেদের ক্ষত্রিয় গোত্র হিসেবে মনে করতেন। ঠিক আছে, বা হিন্দু তারা ছিলেন, কিন্তু তারা কি করতেন? বৌদ্ধ ও জৈন ধর্মকেও কি করেছিলেন? প্রমোট করেছিলেন। যে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। কে করেছিল? মোটামুটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই গুপ্ত সাম্রাজ্যের পতনটা আসলে কিভাবে হয়? যখন কুমারগুপ্ত, এই যে গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কুমারগুপ্ত কি করেন? মধ্য এশিয়া থেকে যখন হুনরা যখন আক্রমণ করে এই যে ভারতে, তখন এই যে হুনদের আক্রমণে দুর্বল কুমারগুপ্ত পরাজিত হয় এবং এই হুনদের আক্রমণে এই বিশাল গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। এখানে তেমন কিছু নাই। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক হচ্ছে শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত, এবং শ্রেষ্ঠ শাসক হচ্ছে কি? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এবং একজন অন্যতম শাসক হচ্ছে কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, নেপোলিয়ন কার উপাধি? ভারতের নেপোলিয়ন হচ্ছে সমুদ্রগুপ্ত। এবং শেষ সম্রাট বা শেষ শাসক হচ্ছে কে? শেষ শাসক হচ্ছে কুমারগুপ্ত। ঠিক আছে, আর এর রাজধানী হচ্ছে পাটলিপুত্র। আর বাংলার রাজধানী হচ্ছে কুণ্ডনগর। এটা আমরা পড়ে ফেলেছি আগেই। তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কালিদাস ছিল, অমর সিংহ ছিল, বা আর্যভট্ট ছিল, বরাহমিহির ছিল। এই বিষয়গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখন দেখবো এই যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় বাংলা তথা ভারতবর্ষ তো ওইদিকে তো হুন্ডা চলে গেল, এবং এই যে বাংলা অঞ্চলটাতে দুটি স্বাধীন রাজ্য স্থাপিত হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের পর। এটা হচ্ছে বঙ্গ, এটা হচ্ছে গৌড়। 594 থেকে
37 মানে মোটা দাগে যদি মনে রাখি তাহলে 6ষ্ঠ শতক থেকে 7ম শতকের মধ্যে এই যে দুইটা স্বাধীন রাজ্য স্থাপিত হলো। এটা হচ্ছে গৌড়। গৌড়ের কথা কে ছিল? গৌড়ে আমরা জানি সবাই মহাসামন্ত শশাঙ্ক, বাংলার প্রথম স্বাধীন রাজা বা সমগ্র বাংলাকে একত্রিত করে যিনি কি করেছিলেন, স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন শশাঙ্ক। তিনি হর্ষবর্ধন, রাজ্যবর্ধন এবং ভাস্কর বর্মনের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন। ঠিক আছে, স্বাধীনভাবে বাংলা পরিচালনা করেছিলেন। এই জন্য বলা হয় বাংলার প্রথম স্বাধীন সম্রাট বা স্বাধীন রাজাকে শশাঙ্ক। মহাসামন্ত রূপে তিনি গুপ্তদের, ঠিক আছে, গুপ্তদের সময়ে মহাসামন্ত রূপে তিনি কী করেছিলেন, জীবন শুরু করেছিলেন এবং একজন মহাসামন্ত ছিলেন। এবং সেখান থেকে তিনি শক্তি বৃদ্ধি করতে করতে বাংলার একজন স্বাধীন রাজা বা স্বাধীন শাসক বা সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন। ঠিক আছে, 590 খ্রিস্টাব্দের দিকে। তো এর রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান হচ্ছে মুর্শিদাবাদ। এই যে গৌড় রাজ্যটি কোথায় ছিল? গৌড় রাজ্যটি, শশাঙ্কের গৌড় রাজ্যটি বাংলার উত্তর প্লাস পশ্চিমাঞ্চল। বাংলার উত্তর প্লাস পশ্চিমাঞ্চল ছিল এই গৌড় রাজ্যটা, মুর্শিদাবাদ ছিল। ঠিক আছে, তো কাদের সাথে বিরোধ ছিল গৌড়ের? শশাঙ্কের হর্ষবর্ধনের সাথে। তারপরে আবার কাজ ছিল ভাস্কর বর্মার সাথে, আবার ছিল রাজ্যবর্ধনের সাথে। এই তিনজনের হাত থেকে তিনি বাংলাকে রক্ষা করেছিলেন স্বাধীন শাসক হিসেবে। ঠিক আছে, যে গৌড়রাজ শশাঙ্ক, তার অনেকগুলো উপাধি আছে, গৌড়রাজ, গৌরাধিপতি, ঠিক আছে, গৌরেশ্বর, যেরকম উপাধিগুলো তিনি নিয়েছিলেন। তো এখানে হচ্ছে তারপরে হচ্ছে বঙ্গ। বঙ্গ হচ্ছে কোথায় কোথায়? বঙ্গ হচ্ছে এই যে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চল, তারপরে বাংলা হচ্ছে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল, পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। তো এই সময় এই অঞ্চলগুলোতে 3জন রাজা আধিপত্য বিস্তার করেছিলেন। একজন হচ্ছে কে? সমাচার দেব, একজন সমাচার দেব, একজন হচ্ছে ধর্মাদিত্য। সমাচার দেব, ধর্মাদিত্য ও গোপচন্দ্র। ঠিক আছে, এই 3জন রাজা এই বঙ্গরাজ্যটাকে কি করতেন? শাসন করতেন। ও এইদিকে শশাঙ্ক একাই গৌড় রাজ্যকে কি করতেন? শাসন করতেন। ঠিক আছে, তো এই যে গৌড় রাজ্যের কথা সর্বপ্রথম পাওয়া যায় কোন গ্রন্থে? পাণিনির গ্রন্থে। প্রাচীন ভারতের ঐতিহাসিক পাণিনির গ্রন্থে সর্বপ্রথম এই গৌড় রাজ্যের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তো এই যে শশাঙ্কের কাহিনী আরো পাওয়া যায় কোন কোন গ্রন্থে? এই যে হর্ষবর্ধনের একজন কি ছিল? হর্ষবর্ধনের সময় এসেছিলেন চীনের পর্যটক হিউয়েন সাং, তো তার গ্রন্থেও পাওয়া যায়। তো তিনি শশাঙ্ককে বলেছিলেন বৌদ্ধ ধর্মের কি ধ্বংসাত্মক, মানে বৌদ্ধ ধ্বংস করেন কি শশাঙ্ক, ও বৌদ্ধ ধ্বংসের শত্রু হিসেবে তিনি চিহ্নিত করেন হিউয়েন সাং। তাকে চিহ্নিত করেন শশাঙ্ককে, হিউয়েন সাং। তিনি কিন্তু হর্ষবর্ধনের দরবারে গিয়েছিলেন এবং শশাঙ্কের মৃত্যুর 1 বছর পরে তিনি বাংলায় এসেছিলেন এবং তিনি কি লিখেছেন যে শশাঙ্ক হচ্ছে বৌদ্ধ ধর্মের শত্রু, এমনটি তিনি লিখেছিলেন। ঠিক আছে, হিউয়েন সাং হচ্ছে একজন চীনের পরিব্রাজক, তিনিও বাংলায় এসেছিলেন, ভারতবর্ষ থেকে বাংলায় এসেছিলেন। এই শশাঙ্ককে কিন্তু আরেকটা নামে ডাকা হয় নরেন্দ্রগুপ্ত হিসেবে। তার আরেক নাম হচ্ছে নরেন্দ্রগুপ্ত। শশাঙ্ক হচ্ছে কে? নরেন্দ্রগুপ্ত। এই যে রোহিতাশ্বরের গিরিগাত্রেই কিন্তু শশাঙ্ককে কি বলা হয়েছে? রোহিতাশ্বরের একটা জায়গার নাম, সেখানে গিরিগাত্র মানে গিরি সাজাচ্ছে, সেখানে গায়ে লেখা আছে শশাঙ্ক, শ্রী মহাসামন্ত শশাঙ্ক। তাহলে আমরা বুঝতে পারছি যে শশাঙ্ক প্রথম জীবনে কি ছিলেন? মহাসামন্ত ছিলেন। ঠিক আছে, রোহিতেশ্বরের গিরিগাত্রে। এখানে তেমন কিছু নাই, মোটামুটি এগুলো পড়লেই হয়ে যাবে শশাঙ্ক সম্পর্কে। শশাঙ্কটা একটা প্রশ্নই খুব আসে, যেটা হচ্ছে কি, যে প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ শাসক বা প্রধান স্বাধীন শাসক কে ছিলেন? শশাঙ্ক। এটা খুব একটা আসে না, তারপরেও পড়তে হবে। ঠিক আছে, তো এইটুকুই এই যে প্রাচীন বাংলার। এরপরে আমরা পড়বো পাল সাম্রাজ্য, তার আগে পড়বো মাৎসান্যায়। ঠিক আছে, তো মাৎসান্যায় বিষয়টা কি? মাৎসান্যায় বিষয়টা হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্রে লেখা আছে যে মাৎসান্যায় হচ্ছে পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছগুলো খেয়ে ফেলে, একটা অরাজক অবস্থা।
এটাকেই বলে মাছের ন্যায়। ঠিক আছে, এটাকে আরো বেশি করে ওইটা লিখে দিলাম না, পরে যখন পাল সাম্রাজ্য করবো তখন একটু দেখবো। মাছের ন্যায় হয়েছিল মোটামুটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি মাছের ন্যায় কত শতাব্দীতে হয়েছিল, সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে। এটা পরীক্ষায় খুবই আসে কিন্তু। তাহলে মাছের ন্যায় কখন হয়েছিল? সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে। এই পর্যায়ে আলোচনা করব পাল বংশ নিয়ে। পাল বংশ বাংলায় তথা ভারতবর্ষে কি শুরু করেছিল? পাল বংশ বাংলায় তথা ভারতবর্ষে একটা বংশানুক্রমিক রাজবংশের শাসন শুরু করেছিল। ঠিক আছে, প্রায় 400 বছর, 750 থেকে 1174 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করেছিল বাংলায়। এই যে এই পাল বংশ সম্পর্কে জানা যায়, বৌদ্ধ একটা গ্রন্থ আছে তালপাতায় লিখিত প্রায় 12 খণ্ডে, অষ্ট সহস্রিকা প্রজ্ঞাপারমিতা। এই গ্রন্থ থেকে পাল বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। এবং ধর্মপালের সময়ের খাদিমপুর তাম্রশাসন থেকেও পাল বংশ সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তো পাল বংশ কত বছর শাসন করেছিল? 400 বছর। এর প্রথম শাসককে গোপাল, মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে এই যে বাংলা অঞ্চল তথা ভারতবর্ষে কি হয়েছিল, একটা শূন্যতা তৈরি হয়েছিল। মানে তখন কি হয়েছিল, বড় যে শশাঙ্ক কি করলো, একত্রিত করলো সাম্রাজ্যগুলোকে। ঠিক আছে, জনপদগুলোকে একত্রিত করে একটা সাম্রাজ্য, একক একটা শক্তি অধীনে নিয়ে আসলো। কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে বাংলা হয়ে গেল কি বিচ্ছিন্ন, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে গেল এবং তৈরি হয়ে গেল কি অরাজক একটা অবস্থা মাঝখান নাই সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে। ঠিক আছে, এই শশাঙ্ক কিন্তু ছিল শৈব ধর্মের অনুসারী। ঠিক আছে, এই জন্য তার সাথে বৌদ্ধ ধর্মের একটা ক্লাশ সৃষ্টি হয়েছিল। তো গোপালকে কিভাবে নির্বাচিত? গোপাল কি যুদ্ধ করে রাজা হয়েছে না, গোপালকে নির্বাচিত করছে মানুষ। একটা অরাজক একটা পরিবেশ, তো সেই পরিবেশে গোপালকে নির্বাচন করেছিল জনগণ, সেজন্য তাকে বলা হয় নির্বাচিত রাজা। এই যে পাল সাম্রাজ্যের নির্বাচিত সম্রাট হচ্ছে গোপাল। ঠিক আছে, তো প্রথম সম্রাট হচ্ছে কে? গোপাল, এবং শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল, এবং শেষ হচ্ছে মদন পাল। মদন, মদ খেয়ে মদন হয়ে গেছে। যে মদন পাল, প্রথম গোপাল, শ্রেষ্ঠ ধর্মপাল, শেষ হচ্ছে মদন পাল। তো পাল সাম্রাজ্যের যে রাজাগণ ছিলেন তারা হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং এ সময় কি হয়, রচিত হয় চর্যাপদ রচিত হয়। এবং পাল রাজাদের যে দরবারে এই যে চর্যাপদ যারা রচনা করতেন, লুইপা, কানহপা, এরা কিন্তু কি হতো, সমাদৃত হতো। ঠিক আছে, এই যে চর্যাপদ যারা রচনা করতেন ওই সময়টাতে। তো পালদের মোট রাজা ছিলেন মোটামুটি কতজন? মোটামুটি 17 জন। এই 400 বছর তারা যে শাসন করতো, 17 জন রাজা, পাল রাজা 17 জন রাজা তাদের ডাইনেস্টিতে শাসন করতো 400 বছর ধরে। ঠিক আছে, ধর্মপালকে নিয়ে আলোচনা করবো। ধর্মপাল খালিমপুর তাম্রশাসন তার সময়ে উৎকীর্ণ হয়। খালিমপুর তাম্রশাসন। ঠিক আছে, তিনি হচ্ছে 781 থেকে 821 সাল পর্যন্ত কি করেন, ক্ষমতায় ছিলেন ধর্মপাল। তারপর বিভিন্ন উপাধি নিয়েছিলেন, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ। ঠিক আছে, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ এরকম উপাধি কিন্তু নিয়েছিলেন ধর্মপাল, নিয়েছিলেন। লেখা যাওয়ার দরকার নাই। আচ্ছা, ধর্মপাল কিন্তু ভাগলপুরে বিক্রমশীল বিহার নির্মাণ করেছিলেন, এবং নওগাঁয় কি নির্মাণ করেছিলেন? নওগাঁয় সোমপুর বিহার নির্মাণ করেছিলেন। এটা আমরা সবাই জানি। সোমপুর বিহারকে নির্মাণ করেন ধর্মপাল, এবং ভাগলপুরে কি নির্মাণ করেন? বিক্রমশীল বিহার নির্মাণ করেন। এবং তার সময়ে ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল। ত্রিপক্ষীয় সংঘর্ষ, এই যে ধর্মপালের সময় কি হয়েছিল, ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল। কাদের কাদের? এই যে রাষ্ট্রকূট প্লাস গুর্জর ও প্রতিহার, রাষ্ট্রকূট, গুর্জর, প্রতিহার এবং এই যে পালদের সাথে তিনটে পক্ষের ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল। কাকে? অধিকারের প্রশ্নে, কনৌজকে দখল বা অধিকারের প্রশ্নে। এই যে ধর্মপালের সাথে এই রাষ্ট্রকূটের এবং গুর্জর, প্রতিহার এবং পালদের এই তিনটা পক্ষের একটা ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল কিন্তু। ঠিক আছে, তো এই বিষয়টা মনে রাখলেই হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, তেমন কিছু নাই ধর্মপাল সম্পর্কে, মোটামুটি এটুকুই। এখন আমরা ওভারঅল পাল সাম্রাজ্য সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ
যে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ, এই যে বড় একটা উপাধি নিয়েছিলেন দেবপাল, ঠিক আছে, এরকম পরীক্ষা আসে। এই দেবপাল আবার কি করে, মুঙ্গেরের রাজধানী স্থাপন করে, মুঙ্গেরের দ্বিতীয় রাজধানী স্থাপন করে, ঠিক আছে। আর তখন রাজধানী তো ছিল পাটলিপুত্র ছিল, কখনো কখনো গৌড় ছিল, ঠিক আছে। পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনায়, পাটলিপুত্র হচ্ছে বর্তমান কোথায়, পাটনায়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো দ্বিতীয় মহিপালের সময় কি একটা বিদ্রোহ হয়, বিদ্রোহটার নাম কি মনে আছে কারো? বিদ্রোহটার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ হয়। কৈবর্ত বিদ্রোহ হবে সামন্ত বিদ্রোহ, এর অপর নাম সামন্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ। এই যে এই সময় জেলে কামার কুমারগুলো যারা ছিল, শ্রমজীবী মানুষরা ছিল, তারা এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং এই বরেন্দ্র অঞ্চলটা দখল করে নেয়, ঠিক আছে। এই বরেন্দ্র অঞ্চল দখল করেন এবং দখল করেন কে, রামপাল। রামপালের সময় একজন তার সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন রামচরিতম। সন্ধ্যাকর নন্দী কি লিখেছিলেন, রামচরিতম। এই যে রামপাল, এই যে কৈবর্ত বিদ্রোহ হয় কার সময়ে, মহিপালের সময়ে। এই কৈবর্ত বিদ্রোহকে আবার বলে সামন্ত বিদ্রোহ, বরেন্দ্র বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন সামন্ত দিব্য, ঠিক আছে। এই দিব্য কিন্তু বরেন্দ্র অঞ্চলটাকে দখল করে নিয়ে একটা আলাদা শাসন ব্যবস্থা চালু করেন এবং পরবর্তীতে রামপাল যখন ক্ষমতায় আসেন তখন তার এই বিদ্রোহটা দমন করে তিনি পুরো অঞ্চলটাকে আবার একত্রিত করেন পাল সাম্রাজ্যের অধীনে। এবং তার সময় যে সভাকবি ছিলেন বা রাজকবি ছিলেন তিনি হচ্ছে সন্ধ্যাকর নন্দী, এই রামপালকে নিয়ে লিখেছিলেন রামচরিত গ্রন্থ বা রামচরিতম গ্রন্থ, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে রামপাল কিন্তু আবার নির্মাণ করেন দিনাজপুরে যে রামসাগর দিঘি, দিনাজপুরের রামসাগর দিঘি কিন্তু তিনি খনন করেন, ঠিক আছে। এবং এই যে পাল সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি কোথায়, একটা তো পেয়ে গেলাম অষ্টসাম্য সহস্রিকা প্রজ্ঞা পারমিতা, আর একটা হচ্ছে বৌদ্ধ ঐতিহাসিক লামা তারনাথের ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থে, লামা তারনাথ, ঠিক আছে, কি লামা তারানাথ, লামা তারানাথের গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি, যে পাল বংশ সম্পর্কে আমরা জানতে পারি, পাল বংশের ইতিহাস। লামা তারানাথ হচ্ছে বৌদ্ধ ঐতিহাসিক, তিনি লিখেছিলেন কি ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস, এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। এবং এই সময় কিন্তু ইৎসিং, হিউয়েন সাং, তারপরে হিউয়েন সাং আগে এসেছিলেন, পাল সাম্রাজ্যের আগেই হিউয়েন সাং বাংলায় এসেছিলেন, মানে হিউয়েন সাং বাংলায় এসেছিলেন পাল সাম্রাজ্যের আগে, কিন্তু ইৎসিং বাংলায় এসেছিলেন এই সময়, ঠিক আছে। তো দেবপালের কি উপাধি, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ, তিনি মুঙ্গের রাজধানী স্থাপন করেন। পাটলিপুত্র রাজধানী ছিল ওই, পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনা। দ্বিতীয় মহিপালের সময় কি হয়, কৈবর্ত বিদ্রোহ হয়, কৈবর্ত বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ, বরেন্দ্র বিদ্রোহ বলা হয়। এই কৈবর্ত বিদ্রোহের নায়ক হচ্ছে দিব্য। এই কৈবর্ত বিদ্রোহ দমন করেন হচ্ছে রামপাল, রামপাল হচ্ছে রামসাগর দিঘি নির্মাণ করেন দিনাজপুরের। আর রামপালের সময় তার যে সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, তিনি লিখেছিলেন রামচরিতম গ্রন্থটি। তো আরেকটা লাস্ট ইনফরমেশন দিয়েই পাল বংশ শেষ করবো, সেটা হচ্ছে এই সময় অতীশ দীপঙ্কর কিন্তু ছিলেন, অতীশ দীপঙ্কর, অতীশ দীপঙ্কর ছিল বৌদ্ধ একজন জ্ঞানী গুণী মানুষ। অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জে যার বাড়ি, বিক্রমপুর, ঠিক আছে, বাংলার মুন্সিগঞ্জ বিক্রমপুরে যার বাড়ি, ব্রজযোগিনী যে জায়গাটার নাম, ঠিক আছে, ব্রজযোগিনী, ওইখানে কিন্তু অতীশ দীপঙ্করের জন্ম, ওইখানে এখন তার মঠ মন্দির রয়েছে, ঠিক আছে। এগুলা মোটামুটি সবই বলেছি, এখান থেকে তেমন কিছু নাই। তিনি মানে এই পাল বংশের সময় আবার কি নালন্দা মহাবিহার, ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়, সোমপুর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুব কী করেছিল, উন্নতি লাভ করেছিল, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে পাল সাম্রাজ্য এখানেই শেষ। এবার আমি আলোচনা করব সেন সেন বংশ নিয়ে, ঠিক আছে। সেন বংশ হচ্ছে মোটামুটি 1098 থেকে 1204 সাল পর্যন্ত। তো সেনরা আসে দাক্ষিণাত্য থেকে, দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে,
ঠিক আছে। দাক্ষিণাত্যে কর্ণাটক থেকে বাংলায় আসে সামন্ত সেন। এই রাঢ় অঞ্চলে, গঙ্গা নদীর তীরে রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করে, এই রাঢ় অঞ্চলে, ঠিক আছে। গঙ্গা নদীর তীরে রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করেন এই যে সামন্ত সেন। তো তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তার পুত্র হেমন্ত সেন কি করেছিলেন, এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এই যে সেন বংশ। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন কি করেছিলেন, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেন বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মানে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলতে চাই, যে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন, মানে হচ্ছে হেমন্ত সেন, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কি এখানে, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন, শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন, শ্রেষ্ঠ শাসক বিজয় সেন, এবং সর্বশেষ শাসক হচ্ছে কেশব সেন, বা অনেকে বলতো লক্ষণ সেনও বলা যায়। পরীক্ষা লক্ষণ সেন থাকে তাহলে লক্ষণ সেন দিব অপশনে, নাহলে কেশব সেন থাকবে, ঠিক আছে, কেশব সেন। তো বিজয় সেন কাকে পরাজিত করে বাংলাটা দখল করে নিল? বিজয় সেন ওই যে পাল সম্রাটের সর্বশেষ শাসক মদন পালকে পরাজিত করে এই যে সেন বংশের যাত্রা শুরু করেন, ঠিক আছে। তো বিজয় সেন হচ্ছে সেন বংশের হচ্ছে শ্রেষ্ঠ শাসক। সেন বংশের আরো দুজন শাসকের নাম আমরা পাই, তারা হচ্ছে বল্লাল সেন আর একজন হচ্ছে লক্ষণ সেন। আচ্ছা, এই দুইজনকে আলোচনা করার পূর্বে বিজয় সেন সম্পর্কে আরেকটু আলোচনা করব। বিজয় সেন লিখেছে, রচনা করেছিলেন দেহপাড়া শিলালিপি, ঠিক আছে। দেহপাড়া শিলালিপি হচ্ছে বিজয় সেন উৎকীর্ণ করেন। আর একটা হচ্ছে ভাগলপুর তাম্রশাসন। ভাগলপুর তাম্রশাসন হচ্ছে বিজয় সেন উৎকীর্ণ করেন। ভাগলপুর তাম্রশাসন বিজয় সেন উৎকীর্ণ করেন। বিজয় সেনের যে রাজকবি শ্রীহর্ষ, বিজয় সেনের রাজকবি হচ্ছে শ্রীহর্ষ কি করেন, তার জন্য বিজয় প্রশস্তি রচনা করেন, বিজয় প্রশস্তি রচনা করেন, ঠিক আছে। এই বিজয় সেনেরই আবার দুটি রাজধানী ছিল তার সময়, তিনি দুটি রাজধানী স্থাপন করেন। একটা হচ্ছে বাংলাদেশের বিক্রমপুরে, মুন্সিগঞ্জের বিক্রমপুরে, আর একটা হচ্ছে কোথায়, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিবেণীর বিজয়পুরে। বিজয় সেন দুটি রাজধানী হচ্ছে দুটি রাজধানী স্থাপন করেন। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজয়পুরে আর একটা হচ্ছে বাংলার বিক্রমপুর মুন্সিগঞ্জে, ঠিক আছে। তো বিজয় সেন সম্পর্কে এটুকুই। ভাগলপুরে তাম্রশাসন উৎকীর্ণ করেন এবং দেহপাড়া শিলালিপি তিনি রচনা করেন, এবং তার যে সভাকবি শ্রীহর্ষ তাকে নিয়ে লেখেন বিজয় প্রশস্তি, ঠিক আছে। এই কয়েকটা বিষয় সম্পর্কে জানলেই হয়ে যায়। আর তিনি উপাধি নিয়েছিলেন, এই যে উপাধিগুলো রাজাধিরাজ, এগুলো উপাধি সবাই নেয়, এই যে বিজয় সেনের উপাধিটাই নিয়েছিলেন। তিনি মদন পালকে পরাজিত করে কি করেছিলেন, বাংলার সিংহাসন দখল করেছিলেন। এবং তারপরে আছে বল্লাল সেন দুটি গ্রন্থ লিখেছিলেন, ঠিক আছে, দান সাগর আর অদ্ভুত সাগর। তিনি যে বল্লাল সেন দান সাগর আর অদ্ভুত সাগরগুলো দুটি গ্রন্থ লিখেছিলেন, দান সাগর আর এটা হচ্ছে অদ্ভুত সাগর। অদ্ভুত সাগরটা তিনি শেষ করে যেতে পারেননি, বাকিটুকু লক্ষণ সেন শেষ করে যান, ঠিক আছে। তো বল্লাল সেনের নামে একটা দিনাজপুরে দিঘি আছে, বল্লাল দিঘি, একটু মনে রাখতে হবে। বল্লাল সেনের নামে দিনাজপুরে একটা দিঘির নাম আছে কি, বল্লাল দিঘি। এই বল্লাল সেনের আবার এই যে মানে হিন্দু সমাজে কৌলিন্য প্রথা চালু করেছিলেন, ব্যাড একটা সিস্টেম তিনি চালু করেছিলেন। ব্রাহ্মণ এবং অন্যান্য যারা ছিল, মানে অন্যান্য জাতির যারা ছিল তাদের মধ্যে এই যে কৌলিন্য প্রথাটা তিনি সৃষ্টি করেছিলেন এই বল্লাল সেন, ঠিক আছে। একটা খারাপ বিষয় তিনি সৃষ্টি করেছিলেন এবং দুটো গ্রন্থ লিখেছিলেন। অদ্ভুত সাগর লিখে যেতে পারেননি, লিখেছিলেন কি, তার সে পুত্র লিখেছিলেন লক্ষণ সেন, লিখে শেষ করে গিয়েছিলেন। এবং লক্ষণ সেনের সময়ে তার একজন সভাকবি ছিলেন জয়দেব, রচনা করেছিলেন কি গীত গোবিন্দ। পরীক্ষায় কিন্তু আসে যে লক্ষণ সেনের সভাকবিকে জয়দেব
কি রচনা করেছিলেন? গীতগোবিন্দ কাব্য রচনা করেছিলেন, একটা বিখ্যাত কাব্য, ঠিক আছে, একটা বিখ্যাত কাব্য কিন্তু আর কি। তো মোটামুটি এই বিষয়গুলোই পড়লে হয়ে যায়। আরেকটা বিষয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে 1204 চলে আসলাম, এই যে 1204 সালে লক্ষণ সেন পরাজিত হয় কার কাছে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে। 1204 সালে নদিয়া দখল করে নেয় প্রায় 18 জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি। এবং তিনি কি করেন? এই নদিয়া থেকে পালিয়ে আসেন, পালিয়ে এসে আরও কিছুক্ষণ রাজত্ব করেন এবং 1206 সালে মৃত্যুবরণ করেন। এবং তার পুত্র বল্লাল সেন এবং লক্ষণ সেনের দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন আর কিছুকাল রাজত্ব করেছিলেন বাংলায়, নদিয়ার অঞ্চলটিতে না, নদিয়ার অঞ্চল থেকে পালিয়ে এসেছিলেন, তাহলে সে বিক্রমপুরের এই অঞ্চলটিতে তার পুত্র কিছুকাল রাজত্ব করেছিলেন। তার সর্বশেষ যে পুত্র হচ্ছে কেশব সেন, ঠিক আছে, কেশব সেন হচ্ছে তাহলে সেন বংশের সর্বশেষ রাজা কেশব সেন। তো আজকে প্রায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের সবগুলো বিষয়ে বা রাজবংশ নিয়ে আলোচনা করেছি। প্রথম হচ্ছে কি? মৌর্য সাম্রাজ্য। তারপরে কি? প্রথমটা আলোচনা করেছি কি আলেকজান্ডার থেকে শুরু করি, আলেকজান্ডার, তারপরে প্রথমে আলেকজান্ডার, তারপরে মৌর্য সাম্রাজ্য, তাই না? তারপরে হচ্ছে গুপ্ত, তারপরে কি শশাঙ্ক, তারপর হচ্ছে পাল, তারপর হচ্ছে সেন। এই যে মোটামুটি 5 থেকে 6টা বিষয় নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে। আশা করি এই ভিডিওটিতে যারা দেখছো বা দেখছেন যারা অবশ্যই উপকৃত হবে, ঠিক আছে। অনেকগুলো তথ্য উপস্থাপন করেছি মোটামুটি পরীক্ষা আসার মতো। তো বেশি কথা না বলে ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।